এখানে সংস্কারের কিন্তু কোনো শেষ নেই। কিন্তু এখন আমি এই মুহূর্তে কোন সংস্কার করব? পৃথিবীর সব সংস্কার কি আমি করতে পারবো? সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটার যৌক্তিকতা সেটা কি আছে? তো আমরা যে কথাটি সবসময় বলি যে সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। আমি এখানে উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার, সেটি হচ্ছে সংবিধানের যে সংস্কারগুলি করা প্রয়োজন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দেখুন, সরকার ইতিমধ্যে আমি যতদূর জানি গোটা 10 সংস্কার কমিশন করেছে এবং আমরা কিন্তু যেটা বলেছি 2 বছর আগে কাজ শুরু করেছিলাম, এখনো কিন্তু বসেনি। 17টি বিষয়, তবে তার মধ্যে 10টি গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানে কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে, আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার আর যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি। আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি এবং সেটা আমাদের সংবিধান কমিশন, আমাদের যে কমিটি রয়েছে বিএনপি, তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। এর মধ্যে সরকার কিন্তু শেষ পর্যায়ে একটি কাজ করেছিল, বলা প্রয়োজন, জনপ্রতিনিধিত্ব আদেশ, representation of the people's order, আরপিও সম্বন্ধে আমরা যেটা বলি, সরকার শেষ মুহূর্তে এসে কিন্তু একটা মজার কাজ করেছিল। তারা 1973 যে অরিজিনাল যে আদেশটি ছিল সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল। তো আমরা বলেছি যে এটা হয় কি, ইতিহাসের যে ধারাবাহিকতা, একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন একটি আইন আনি, বা সংবিধানের বেলায় কথাটি সত্য, সেটা করতে যাই, তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো, এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে আরপিওতে আমরা সংশোধনী নিয়ে আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে নয়। সরকার যেটা বাতিল করেছিল সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কনোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি সেটা হারিয়ে যায়, এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলো বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন, তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন, সেই সম্পূরক আদেশটি বাতিল করার জন্য। এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা, আইনের কিছু বিধিমালা থাকে। সবকিছু আইনে লেখা যায় না, এটা আইনটা বাস্তবায়ন করতে গেলে প্র্যাকটিক্যাল জিনিস লাগে, সেগুলো আমরা বিধিমালা রাখি, এমন ভাবে রাখি এটা বিভিন্ন কারণে রাখা হয়। একটি হচ্ছে যে আইনের ভেতরে সবকিছু ডিটেলস রাখা যায় না, কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে, অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে ভালো। সেই জন্য এটা একটা কিন্তু এটা আমাদের নতুন কিছু নয়, এটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে একটা আইনের সঙ্গে বিধিমালা করা হয়, এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন। এটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন। তো এটা একটা বিধান আছে, এটা আমরা সবাই জানি। তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন, যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল সেটা কি কোনো উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, এই প্রশ্ন কিন্তু জনগণের আলোচনায়, সুধীজনের আলোচনায় উঠে এসেছে। সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারে যে এটা এই কারণে এই নির্বাচনের সীমানাটা যুক্তিযুক্ত নয়,
তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন, এই পদ্ধতি আছে। আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে, এই পদ্ধতির মাধ্যমে আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেভাবে করে নিতে পারি। এর অর্থ এটা নয় যে 365 আবার নতুন করে সবকিছু নতুন করে নির্ধারণ করতে হবে, এরকম কথা না। নির্বাচনের সময় এবং আর অন্য সময়ও রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণ বিধিমালা, বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল। আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগত ভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থার সৃষ্টি করেছিল যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হয়। তো আমরা সেই জিনিসগুলিকে সংশোধন করে আবার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা সেই সংশোধনগুলোর কথা বলেছি। এবং রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে বিধিমালা, সেটাও কিন্তু সরকার আমাদের যে নর্মাল যে বিধিমালা ছিল সেটাকে পরিবর্তন করে তারা একটা অদ্ভুত একটা রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালা করেছিল। আমরা সেটাও বলেছি সেটা সঠিক নয়। তারপরে দেখুন, এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত ওতপ্রোত ভাবে এবং গুরুত্বপূর্ণ ভাবে জড়িত একটি বিষয়, সেটা হচ্ছে এনআইডি। আপনারা জানেন যে আপনারা যখন ভোট দিতে যান তখন এনআইডিটা দেখা দেওয়া হয়। এই এনআইডি দেখেন, এটা প্রথম থেকে কিন্তু যখন থেকে বাংলাদেশে এই আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যখন থেকে এটা করা হয়েছিল, সেই এনআইডি যে কন্ট্রোলটা যে সার্ভার, সেই সার্ভারকে দ্বারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল সবার সমর্থন। এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেটা আপনারা জানেন। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন হাল নাগাদ হবে। দেখুন, এখানে আশা করি আমার সঙ্গে যারা আছেন তারাও আপনাদের বলবেন। আমরা শুনেছি, এটা আমি সঠিক বলতে পারছি না, আমরা মিডিয়াতে দেখেছি তারা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবে। অত্যন্ত ভালো কথা। যে কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা আজকে নতুন করছি না। এদেশে 1935 সাল থেকে, আজকে থেকে প্রায় 100 বছর আগে থেকে ব্রিটিশরা যখন প্রথম এই দেশে গণতন্ত্রের প্রক্রিয়া মূল শুরু করে ভারতবর্ষে, তখন থেকে আমরা দেখেছি যে আমরা কিন্তু প্রতি 10 বছর বাড়ি বাড়ি গিয়ে যেটা করি সেটা কিন্তু ভোটার তালিকা না, সেটা কি সেন্সাস সংশ্লিষ্ট বিষয়। একেবারে হয়তো ডিরেক্টলি নাও হতে পারে। যেমন একটি বিষয় হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 সালে করা হয়েছিল। আমরা বিশেষ করে এটাকে আরো আপডেট করা দরকার, এটাকে সঠিক করা দরকার, এবং সেই প্রস্তাবগুলো আমরা করেছি। আরেকটা যেটা সাধারণ জেনারেল প্রিন্সিপালের ব্যাপার, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। হ্যাঁ, দেখুন আমি একটু ব্যাখ্যা করে বলি। আমরা কিন্তু বাংলাদেশে একদিনে নির্বাচন করি, একই দিন। ইংল্যান্ডে কিন্তু সেভাবে হয়, আমেরিকায় সেভাবে হয়। আমাদের বন্ধু রাষ্ট্র ভারতে কিন্তু 1 মাস না 2 মাস না 3 মাস ব্যাপী নির্বাচন, আমরা সেভাবে নির্বাচন করি না। তো একদিনে নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে প্রায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয়। এটা একটা মহাযজ্ঞ এই প্রক্রিয়া, আপনারা দেখেছেন। তো এখন সেখানে নির্বাচন কমিশন, তার তো ওই পক্ষে এটা সম্ভব নয় যে তারা লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে, এটা সম্ভব না। তাহলে তাদেরকে কি করতে হয়, সরকার থেকে তাদেরকে সেই সময়টার জন্য বিশেষ আইনের মাধ্যমে একটা কমিশন, তারা সিভিল সার্জনকে কমিশন করেন, তারা পুলিশ সার্ভিসের লোককে কমিশন করেন, তারা প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর লোককে কমিশন করেন। এটা করতে পারে প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে কুক্ষিগত করতে পারে, সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে। আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে, তারা যাতে নিরপেক্ষ ভাবে, আমি যে কথাটি বারবার বলবো, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে, যারা মেজরিটি হবে, তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে। এখানে আমি ম্যানিপুলেট করতে যাবো কেন? সেটি করা হয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, আমরা সেগুলো সংশোধন দিয়েছি। গণমাধ্যম কিভাবে তারা নির্বাচনের সময় তারা আচরণ করবে, সেই ধরনের কিন্তু একটি আইন বিগত সরকার করেছে। এবং আপনারা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হচ্ছে, আপনারা জানেন। আমি ছোট্ট একটু উদাহরণ দেব যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সংবাদ মাধ্যম কি ভূতের ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না, সেখানে কি ক্যামেরা লাগানো হবে কি না, যাতে একটা সংবাদ মাধ্যম সেখানে ক্যামেরা ফিট করতে পারবে কি, এই ধরনের অনেক কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে। এবং আমরা দেখেছি বিগত সরকার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হলো ট্রান্সপারেন্সি কিন্তু গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ট্রান্সপারেন্সি ব্যতি রেখে কিন্তু গণতন্ত্র হতে পারে না।
তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যা যা করা প্রয়োজন সেখানে সেই সংক্রান্ত কিছু আমরা সংশোধনী প্রস্তাব দিয়েছি, সংস্কার প্রস্তাব দিয়েছি। সর্বশেষ একটি বিষয় সেটি আমি উল্লেখ করব যে নারীর ক্ষমতায়ন এবং নারীর যে রিপ্রেজেন্টেশন, এটা একটা বাস্তব কথা আমরা ফিল্ডে দেখেছি। এটা কিন্তু আমরা সবসময় মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে গত 53 বছরে আমরা কতটুকু অর্জন করেছি আমরা জানি না। আমি আমি একটু স্পষ্ট করবো, এখানে 1 মিনিট সময় নেব। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নারী ক্ষমতায়ন সত্যিকার অর্থে কি এই রাজনৈতিক প্রক্রিয়া নারী ক্ষমতায়ন কি সত্যিকার অর্থে হয়েছে? হয়নি। তো কাজে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা এটি চিন্তা করছি। আমি এটা প্রথমে বলছি এই বিষয়টি নিয়ে কিভাবে আমরা করতে পারি সেই সুপারিশটি কিন্তু আমরা এই রিপোর্টে এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা এটা আলোচনা করছি এবং আমরা নারীদের মতামত নিচ্ছি, সুধীজনদের মতামত নিচ্ছি এবং এটা করে আমরা পরে এটা সংশোধন করব। এখানে প্রতিটি নাগরিক যিনি নির্বাচন করতে চাইবেন তিনি যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এই জন্য কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান, প্রবিধান, বিধিমালা যা কিছু সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তা ভাবনা করতে হবে। আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে হবে, এটাই